ইয়ে মানে আপনি নোবেল পাচ্ছেন বটে, কিন্তু প্রাইজটা নিতে আসবেন না প্লিজ। এমন চরিত্রহীন আর নারী পুরস্কার নিতে এলে খুব বদনাম হবে আমাদের। আমরা আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দেব প্রাইজ। সালটা 1911। সারা দুনিয়াকে চমকে দিয়ে দ্বিতীয়বারের জন্য নোবেল প্রাইজ ঘোষণা হলো বিজ্ঞানী মাদাম মেরি কুরির নামে। তার আগে দ্বিতীয়বার নোবেল কেউ পায়নি, তাও আবার দুটো আলাদা আলাদা বিভাগে। অথচ কি আশ্চর্য, নাম ঘোষণা হতেই স্টকহোমের নোবেল কমিটি তড়ি ঘড়ি মেরি কুরিকে চিঠি লিখল, দয়া করে আপনি কিন্তু পুরস্কার নিতে আসবেন না, আমরা আমাদের বদনাম চাইছি না, প্লিজ ম্যাডাম, আমরা আপনাকে পুরস্কারটি পাঠিয়ে দেব যথাসময়। মেরি কুরি বিস্মিত, আহত। 8 বছর আগে স্বামী পিয়েরের সঙ্গে যৌথভাবে যখন প্রথম নোবেল প্রাইজটি পেয়েছিলেন, অসুস্থতায় দুজনের কেউই যেতে পারেননি। এবার কেন যাবেন না? তিনি তো কোনো অন্যায় করেননি। দৃঢ়ভাবে তিনি জানিয়ে দিলেন, আমি পুরস্কার নিতে যাবই, ধন্যবাদ। নোবেল কমিটি পড়ল মহাফ্যাসাদে। মেরি কুরির নাম যখন ইন্টারনাল কমিটিতে চূড়ান্ত হয়েছে, তখনও অবধি যে তাদের হাতে এসে পড়েনি হাতে গরম ফরাসি সংবাদপত্রগুলো, কিন্তু সেগুলো এখন ছেয়ে আছে কেচ্ছা। বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী মাদাম কুরি না পরকীয়ায় লিপ্ত, তাও আবার মৃত স্বামীর ছাত্র পলের সঙ্গে। নানা রকম কাল্পনিক প্রতিবেদনে তখন ফরাসি মিডিয়া লাগাতার আক্রমণ করে চলেছে দেশের সবচেয়ে প্রতিভাবান নারীটিকে। দেশের নাগরিকরা জঘন্যতম বিশেষণে চিৎকার করেছে। সবারই মনের চাপা অসন্তোষ ফেটে বেরোচ্ছে এখন উল্লাসে। আহা, গত কয়েক দশক ধরে যতই দেশের নাম উজ্জ্বল করুক, মেয়ে হয়ে এত বড় বার বানানো তো কি ভালো বাবু? মেয়ে হয়েছ 8 পড়ো, নয়তো সায়েন্সে গেছে। দেশের পুরুষগুলো বসে আছে আর যত রাজ্যের পুরস্কার থেকে বড় বড় বিজ্ঞান সংস্থার মাথায় কিনা একটা মেয়ে মানুষ। বিখ্যাত প্যারিস বিশ্ববিদ্যালয়ের তাবর তাবর অধ্যাপকেরা পড়ানোর সুযোগ পায় না, সেখানে কিনা প্রথম মহিলা অধ্যাপক হিসেবে জয়েন করেছেন। না, এতটা মেনে নেওয়া যায় না। সুযোগ যখন একটা পাওয়া গেছে, সেটা কেউ ছাড়ে? তার উপর মেরি ফ্রান্সের ভূমিকন্যা নন, পোল্যান্ডে জন্ম তার। অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসায় জনসাধারণের আক্রোশ হয়তো আরো বেশি। নিজের জগতে এমনি বহু পুরুষ বিজ্ঞানী সহ্য করতে পারতেন না মেরিকে। তারাও পরোক্ষ সমর্থনে তাতাতে লাগলো জনতাকে। কেউ পল মেরির পরকীয়া নিয়ে আজগুবি সাক্ষাৎকার দিয়ে লাইমলাইনে আসতে চাইছিলেন, কেউ অন্য কোনোভাবে। 20 শতকের গোড়ায় রক্ষণশীল ইউরোপীয় সমাজ ফুসছিল। এই মেয়ে কিনা আগে গর্বোদ্ধত সুরে বলেছিল, মানুষ হওয়ার যাবতীয় অধিকার আমাদের সমাজে পুরুষেরাই মনোপলি নিয়ে রেখেছে। উদ্ধত মেয়েটিকে এবার বাগে পাওয়া গেছে। মেরির স্বামী পিয়ের শুধু তার জীবন সঙ্গী ছিলেন না, ছিলেন গবেষণার সহকর্মী থেকে সবচেয়ে কাছের বন্ধু। সেই পিয়েরের হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হলে মেরি একেবারে ভেঙে পড়েছিলেন, কাজে হারিয়ে ফেলেছিলেন উৎসাহ। সেই সাংঘাতিক মানসিক বিপর্যয়ে তিনি হয়তো মানসিক আশ্রয় খুঁজে পেয়েছিলেন পদার্থবিদ পল লজেফের কাছে। পল ছিলেন পিয়ের কুরিরই ছাত্র, মেরির চেয়ে বছর 5 ছোট। পলের সঙ্গে মানসিক আদান প্রদানের মিনি ক্রমশই জীবনের মূল স্রোতে ফিরে আসছিলেন। পল নিজেও বিবাহিত ছিলেন, যদিও স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে আগেই। আলাদা থাকেন বহুদিন। দুই একাকিত্বে ভোগা বিজ্ঞানের বন্ধুত্ব হয়তো দুজনকেই শান্তি দিচ্ছিল, কিন্তু পলের প্রাক্তন স্ত্রী জেনি কি করে যেন পেয়ে গেলেন দুজনে কিছু চিঠিপত্র। রাগে ক্ষোভে উন্মত্ত জেনি মেরিকে খুনের হুমকি তো দিলেনই, দেশের কাছে দেবী স্বরূপা মেরির ইমেজ একেবারে টুকরো টুকরো করে দিতে সে চিঠিগুলো তুলে দিলেন মিডিয়ার হাতে। ব্যাস, আর কি, মিডিয়া লুফে নিল।
সাধারণ চিঠির ওপর ক্রমাগত রং চড়িয়ে চড়িয়ে পরিবেশিত হতে লাগলো রকরকে কেচ্ছা। এমনকি কিছু কিছু কাগজে কিস্তিতে ছাপা হতে শুরু করলো মেরি ও পলের কাল্পনিক প্রেম কাহিনী। প্রকাশিত হতে লাগলো পলের স্ত্রী ও শাশুড়ির সাক্ষাৎকারও। পল যে আগে থেকে বিবাহ বিচ্ছিন্ন, সেই তথ্যটাকে ফুটেজের লোভে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যেতে লাগলেন। বারবার বলা হতে লাগলো মেরি পলের সংসার ভাঙছেন। সাংবাদিক গুস্তেভ টেরি আরো এক ধাপ এগিয়ে গিয়ে লিখলেন, আসলে পিয়ের বেঁচে থাকতে এই পরকীয়া শুরু। পিয়েরের মৃত্যু মোটেই অ্যাক্সিডেন্ট নয়। স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় পিয়ের নিজেই ঘোড়ার গাড়ির তলায় ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। এমন জলজান্ত মিথ্যাচারে মেরি হতবাক। স্বামী পিয়ের জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন মেরির প্রিয়তম বন্ধু। তিনি জীবিত থাকার সময়ে পলের সঙ্গে ঘনিষ্ঠতা তো দূর, ভালোভাবে পরিচয়ও ছিল না মেরির। কিন্তু উত্তেজিত জনতা আর কবে যুক্তি দিয়ে কিছু বুঝতে চেয়েছে? যুক্তির চেয়ে গুজবের শক্তি বরাবরই বেশি। সাংবাদিক গুস্তেভ টেরির এই প্রতিবেদনকে আগুনে ঘি পড়ল। জ্যান্ত মানুষের সম্মানের চেয়ে মরা পিয়েরের ছদ্ম সমবেদনা জানানোর লোক যেন কয়েকশো গুণ বেশি। যে মানুষটা বিশেষ দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন, সেই মেরি কুরিরই বাড়ি চড়াও হতে রাখল। উন্মুক্ত জনতার বিক্ষোভ আর তাণ্ডব, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ আর হুমকি। সন্তানদের নিয়ে তখন ভয় কুকড়ে রয়েছে নোবেলজয়ী কিংবদন্তি বিজ্ঞানী মেরি। মানসিকভাবে একেবারে তলানিতে তিনি। ওদিকে বিজ্ঞানী পলের কাজ, রিসার্চ সবই গেছে। দেয়ালে পিঠ ঠেকে যেতে যেতে ঘুরে দাঁড়ালেন তিনি। বললেন, সাংবাদিক গুস্তেভ টেরি সাংবাদিকতার লজ্জা। উনি সংবাদ নয়, মিথ্যে রগরগে কেচ্ছা পরিবেশনের সিদ্ধহস্ত। আমি ওকে আমার সঙ্গে ডুয়েল যুদ্ধে লড়ার জন্য আহ্বান করছি। মুখোমুখি দাঁড়ালেন সাংবাদিক ও বিজ্ঞানী, দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র। কিন্তু শেষ পর্যন্ত ডুয়েল লড়া হলো না। সাংবাদিক টেরি অবজ্ঞা ভরে লিখলেন, চাইলে আমি এক কোটিতে পলকে হারাতে পারতাম, কিন্তু আমি চাই না দেশ একজন বরেণ্য বিজ্ঞানীকে অকালে হারাক। তারই মাঝে এলো মেরির দ্বিতীয়বারের নোবেল প্রাপ্তির সংবাদ। লোকজন গর্বিত হওয়ার বদলে আরো ক্ষেপে উঠল। বাইবেলে আছে, চরিত্রহীনা নারী হলো ঘোর পাপিষ্ঠা। এমন একজন কিনা সুইডেনের রাজার হাত থেকে পুরস্কার নেবেন, তাতে বুঝি রাজার হাতের পবিত্রতা থাকবে? হতেই পারে না। কাগজে ছেয়ে যেতে লাগলো স্লোগান, মেরি কুরিকে কিছুতেই নোবেল প্রাইজ নিতে দেওয়া যাবে না। ব্যান করা হোক মেরি কুরিকে এখনই। আমাদের রাজার হাত অপবিত্র হতে দেওয়া যাবে না। এদিকে নোবেল সংগঠনরা পড়লেন মহা ফ্যাসাদে। ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে গিয়েও ঘুরে দাঁড়িয়েছেন মেরি। ছোট থেকে ভয়াবহ দারিদ্র্যের সঙ্গে সংগ্রামে উঠে এসেছেন তিনি। এত সহজে নিজেকে ফুরিয়ে যেতে দেবেন না। জ্যেষ্ঠা কন্যা আইরিন ও দিদি ভ্রনিয়াকে নিয়ে মাথা উঁচু করে স্টকহোম পৌঁছলেন তিনি। যাবতীয় বিক্ষোভকে হাওয়ায় উড়িয়ে দিয়ে সুইডেনের রাজার হাত থেকে বিশ্বের সর্বপ্রথম মানুষ হিসেবে নিলেন দ্বিতীয় নোবেল পুরস্কার। নোবেল প্রাইজ বক্তৃতায় বারবার বললেন স্বামী পিয়েরের কথা। ফরাসি মিডিয়া পাত্তাই দিল না এত বড় গৌরবটিকে। মেরির ওপর জঘন্য আক্রমণ চলতেই থাকলো। নারী, তার ওপর সফল নারীকে চারিত্রিক দোষ দিয়ে টুকরো করে দেওয়ার মতন বিজয়োল্লাস আর কিছুতেই নেই। চরম মানসিক জোর থাকা মানুষগুলোর শরীর কখনো কখনো তাদের মানসিক দৃঢ়তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। মন লড়ে গেলেও শরীর বিদ্রোহ করে। প্রবল প্রতিবাদের মধ্যে দেশে ফিরে মেরিরও তাই হলো। ফেরার সঙ্গে সঙ্গে এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে ভর্তি হতে হলো হাসপাতালে। দিনরাত তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে সংস্পর্শে থাকতে থাকতে মেরির শরীরে অনেক কোষ তখন ক্ষতিগ্রস্ত। লিভার সাংঘাতিকভাবে ড্যামেজড। মিডিয়াকে এড়াতে অন্য নামে কেবিন বুক করতে হলো। কিন্তু সাংবাদিকরা, দেশের জনতা তাতেও তাকে রেহাই দিল না। রটিয়ে দেওয়া হলো মেরি আসলে পলের অবৈধ সন্তানের মা হতে যাচ্ছিলেন, তাই গর্ভপাত করাতে
গোপনে ভর্তি হয়েছেন হাসপাতালে। ছি, কি লজ্জা। কিছুদিন পরও ভগ্নদেহে বাড়ি ফিরলেন মেরি। ধীরে ধীরে ফিরলেন কাজেও। রেডিয়াম ইনস্টিটিউটের ভবন তৈরি করা শুরু করলেন। ধীরে ধীরে যেতে লাগলেন দেশের নানা কনফারেন্সে। চলতে লাগলো তাকে নিয়ে আজকের ভাষায় ট্রোলিং। তারপর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। যে ফরাসি জনতা তাকে ছিঁড়ে খেয়েছে, সে ফরাসি সেনাদেরই সেবা শুশ্রূষায় 18টি ভ্যানে এক্সরে মেশিন নিয়ে মেরি পড়ে রইলেন যুদ্ধক্ষেত্রে। এ মাথা থেকে ও মাথা ছোটাছুটি করে দ্রুত রেডিও অ্যাক্টিভ এক্সরে মেশিনে নির্ণয় করতে লাগলেন অসুখ, বাঁচাতে লাগলেন তাদের। কিন্তু এই লাগাতার নোংরা আক্রমণে ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। একেই ভীষণ দরিদ্র পরিবারে জন্মেছিলেন, ছোট থেকে অকল্পনীয় সংগ্রাম করে উঠে এসেছিলেন, তারপর আর সরে নিতে পারছিল না। মেরির যুদ্ধক্ষেত্রে অত বড় কর্মকাণ্ডে মিডিয়া একটু থামকালো বটে, কিন্তু থামল না। বলল, লোকের কাছে ভালো সাজতে চাইছে এসব করে। তারপর যতদিন বেঁচে ছিলেন মনের দিক থেকে কোনোদিনই স্বাভাবিক হতে পারেননি মেরি কুরি। মৃত্যুর আগে মেয়েদের বলে গিয়েছিলেন তাকে যেন কবর দেওয়া হয় স্বামী পিয়রের কবরের ওপরে। তাই হয়েছিল। বিস্ময়ের ব্যাপার, পল ও মেরির প্রেম পূর্ণতা পায়নি। কিন্তু কয়েক দশক পরে পলের নাতি মাইকেল ও মেরির কুরের নাতি হেলেন একে অপরকে বিবাহ করে সুখী হয়েছিলেন। 7ই নভেম্বর সেই বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক মাদাম কুরির জন্মদিন। তার যুগান্তকারী আবিষ্কারগুলোর ওপর দাঁড়িয়ে আছে আজকের বিজ্ঞান। চারিত্রিক দোষে প্রত্যক্ষভাবে দুষ্ট কত পুরুষ তার কর্মজগতে নন্দিতই হয়েছেন। হয়ে চলে, ক্রেডিটও নেন কেউ কেউ। অথচ ভাবতে আশ্চর্য লাগে এত বড় বিজ্ঞানী ও মহিলা হওয়ার অপরাধে কত বড় যাতনা সহ্য করেছেন। সব ধর্মগ্রন্থেই চরিত্রহীনা নারীর জন্য কড়া শাস্তির বিধান রয়েছে, কিন্তু চরিত্রহীন পুরুষের জন্য নেই যে। মাদাম মেরি কুরি আপনি লড়াইয়ের দ্বিতীয় নাম। তখনকার পুরুষ শাসিত সমাজে এক মেধাবিনীর রাজত্ব করার দোদক। আপনি যদি অত বছর আগে পেরে থাকেন, আমরা তার 1% হলেও পারব। তার কাজ প্রথম মানুষ হিসেবে 2 বার নোবেলজয়ী কৃতিত্বই রয়ে গেছে ইতিহাসে। সেই কুৎসা আঘাত গুজব মুছে গেছে, ঝরে গেছে আবর্জনাময় মেয়েদের মতো। এটাই হয়, আঘাত পেলেও থামবেন না। জানবেন আপনার কাজগুলো ঠিক রয়ে যাবে, বাকি সব হারিয়ে যাবে।